সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে বিসিএস ম্যাট্রিক সিরিজের পক্ষ থেকে ম্যাট্রিক বিসিএস সিরিজের যে পেজটা আছে আমাদের ফেসবুকে, ওখানে আমাদের এই ক্রমাগত ভিডিওগুলো আপলোড করা হবে এবং আমরা নর্মালি ম্যাথ নিয়ে আমাদের যে বিগত যে ক্লাসটা ছিল তাই ধারাবাহিকতায় আজকে আমরা চতুর্ভুজ সংক্রান্ত যে উপাদ্য ছিল সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো আমরা যেটা বলে থাকি, বিসিএস ম্যাথ রিভিউ যে বইটা আছে এই বইটাকে ফলো করে আমরা আমাদের ক্লাসগুলোকে আগায় নিতেছি। তো আজকে আমরা যে এখানে এই বইয়ের 607 পেজ থেকে 682 পেজ ম্যাট্রিক সিরিজের এই বইয়ের এই পরিমাণ পেজ নিয়ে আমরা আলোচনা করব এবং এই টপিকের মধ্যে আমাদের দুটো টপিক বিদ্যমান: চতুর্ভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এবং বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। তার মধ্যে ফার্স্ট পার্টটা হলো চতুর্ভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এটা আমরা এখানে 607 পেজ থেকে 559 পেজ নিয়ে আমরা ফার্স্টে ডিসকাস করব। পরবর্তীতে আমরা বৃত্ত সংক্রান্ত অবশিষ্ট পেজ নিয়ে দেখব। তো এই আজকের যে আমাদের ক্লাস, এই ক্লাসের উপর ভিত্তি করে আমাদের বিগত বিসিএস এক্সামগুলোতে যেই ম্যাথগুলো আসছে সেগুলো আমরা একটু সংক্ষেপে এখানে লেখার চেষ্টা করি। এই 35, 36 বা এই বিসিএসগুলোতে যে ম্যাথগুলো আসছে সেটা হলো বৃত্ত সংক্রান্ত থেকে বৃত্তের জ্যা চাইছে। দেখা গেলো যে একটা বৃত্ত বলা আছে, বৃত্তের জ্যা নির্ণয় করতে বলছে, বা এখান থেকে আমাদের আমাদের বৃত্তের কোণ বের করতে বলছে, বৃত্তের জ্যা নির্ণয়, বৃত্তের কোণ নির্ণয়, এগুলো আমাদের এখান থেকে বের করতে বলা হয়েছে। এবং পরবর্তীতে এখানে বলা হয়েছে বর্গের বাহু সংক্রান্ত, পরিসীমা সংক্রান্ত, এগুলো আমাদেরকে বিগত বিসিএস এই এক্সাম প্রিলিমিনারিগুলোতে এখান থেকে কোয়েশ্চেন আসছে। এছাড়া এখান থেকে আসছে আয়তক্ষেত্রের কর্ণ সংক্রান্ত যেগুলো টপিকগুলো আছে সেখান থেকে এখানে আমাদেরকে বিগত বিসিএস এক্সামগুলোতে এখানে ম্যাথ চাইছে। এছাড়া এখানে আমাদের বৃত্তের ক্ষেত্রফলও এখানে বের করতে বলা হয়েছে। বর্গ, আয়ত, এগুলোর ক্ষেত্রফল আমাদেরকে এখান থেকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এই টপিকগুলো থেকে বিগত বিসিএস এক্সামগুলোতে আমাদের এই 35-এর পরে যে বিসিএসের প্যাটার্ন চেঞ্জ হয়েছে সেখান থেকে 35 থেকে 43 পর্যন্ত আমাদের এই ম্যাথগুলোই নর্মালি আসছে। তো আমরা ফার্স্টে যেগুলোতে ফোকাস দেব, যেহেতু আমাদের চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সুতরাং আমাদের এই টপিক, এইটা এবং এটা, এই তিনটা টপিক নিয়ে আমরা ফার্স্টে দেখব। অবশিষ্ট তিনটা টপিক আমরা বৃত্তের মধ্যে পাবো। আচ্ছা, আমরা সবসময় বলে থাকি যে আমাদের কনসেপ্টগুলো ফার্স্টে ক্লিয়ার করতে হবে যে কোনো এক্সামের ক্ষেত্রে। তো কনসেপ্ট ক্লিয়ার করার ক্ষেত্রে আমাদেরকে আগে বই থেকে ধরে ধরে আমাদেরকে এগুলো টপিক ওয়াইজ হাতে রেখে কাজ করতে হবে। ম্যাথ কখনো দেখে আসলে হয় না, ম্যাথ সবসময় প্র্যাকটিসের বিষয়। ম্যাথ কখনো বইয়ে দেখে গিয়ে আসলে কখনো ম্যাথ পরীক্ষার হলে করা সম্ভব না, এবং এটা যে করবে সে পরীক্ষার হলে সে সম্পূর্ণ ম্যাথ করতে পারবে না, এটা একদম শিওর। আচ্ছা, চতুর্ভুজ বলতে আমরা কি বুঝবো? চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো? চতুর্ভুজ বলবো। ঠিক আছে, এই চতুর্ভুজটা বিভিন্ন ধরনের হতে পারে। যদি চারটি বাহুর এই কোণের মান 90, যে কোনো একটা কোণের মান 90 এবং বিপরীত বাহুগুলো যদি সমান হয়, তাহলে তাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র বলবো। আমাদের বর্তমানে যে টপিক, এটা আমরা 607 পেজে আমরা এটা পাবো, বা বিভিন্ন এডিশনে এটা 607 পেজের আগে বা পরে এটা আমাদের থাকতে পারে। এটা আমাদের নভেম্বর 2021 এটা আমাদের এডিশন। তো এডিশনে 607 পেজে এটা আছে। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা এ বাহু হইলে এটাও সেম বাহু হবে, এটা বি বাহু হইলে এটাও সেম বাহু হবে। ওকে, আচ্ছা, এবং এই এ বি সি ডি, এসি যদি আমরা যোগ করে ফেলি তাহলে এসিকে আমরা কি বলবো? কর্ণ বলা হবে। এই চতুর্ভুজের যে কোনো এই দুটো কোণ, কর্নার বরাবর কোণ যোগ করা হলে তাকে আমরা কী বলবো? কর্ণ বলবো। কর্ণের মান ধরলাম এখানে আমরা এম। তাহলে এখানে আমরা বলতেই পারি যে কর্ণ স্কোয়ার সমান এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। ঠিক আছে, এটা একটা অতিভুজের মতো হয়ে গেছে, যেটাকে আমরা এসি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে অবশ্যই একটা এই কোণগুলোর মান কত হবে? 90 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণের মান এখানে কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে 90 ডিগ্রি বরাবর এটা চলে আসবে। ওকে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা এটা জানলাম। এবং আয়তক্ষেত্রের কর্ণ হলো এইটা, কর্ণর মান বের করার সূত্র হলো এইটা। পরিসীমা কত হবে?
পরিসীমা বের করার সূত্র হলো 4টা বাহু যোগ। আমি বলছিলাম ফার্স্ট তখন যে সম্পূর্ণ পথ অতিক্রম করতে যে পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করতে হয় তাকে পরিসীমা বলে। তাহলে এখানে সম্পূর্ণ পথ কতটুকু ছিল? এবি যোগ বিসি যোগ সিডি যোগ এডি। সেখান থেকে আমরা জানি যে এবি এবং সিডি একই জিনিস, তার মানে এটাও এ এটাও এ। বিসি এবং এডিও একই জিনিস, এটাও বি এই এডিটাও বি। সেখান থেকে 2a প্লাস 2b দ্যাট মিন্স 2 কমন নেওয়া হলে a প্লাস বিটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র। ওকে, এখন আমরা দেখব কর্ণ গেল, পরিসীমা গেল, ক্ষেত্রফল কত হবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা এখানে দেখব যে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। দৈর্ঘ্য ছিল এ, প্রস্থ ছিল বি, দ্যাট মিন্স ক্ষেত্রফল হবে এ বি। শেষ, আয়তক্ষেত্রের কাহিনী শেষ। আচ্ছা, এখন আমরা সামান্তরিক নিয়ে একটু দেখব। ফার্স্ট অফ অল আমরা এই চতুর্ভুজগুলা নিয়ে কনসেপ্টগুলো জানবো, পরবর্তীতে আমরা ম্যাথে অগ্রসর হব। সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি সামান্তরিকের কোনো কোণই সমান নয়, কিন্তু আয়তক্ষেত্রে কিন্তু সমান ছিল। সামান্তরিকের এই কোণ যা হবে এই কোণের পরিমাণও তাই হবে। কোনো কোণের মানে 90 ডিগ্রি এখানে হবে না, এবং অবশ্যই এই বিপরীত বাহুগুলো এখানে কি হবে? সমান হবে। এটা এ হলে এটাও এ, এটা বি হলে এটাও বি। এবং পরিসীমার ক্ষেত্রেও তাই, এ বি যোগ বিসি যোগ সিডি যোগ এডি। ওকে, আচ্ছা, এখান থেকে যদি আমরা আয়তক্ষেত্রে যে পরিসীমাটা আমরা এখান থেকে লিখলাম, পরিসীমা হলো এ বি যোগ বিসি যোগ সিডি যোগ এডি, অর্থাৎ পরিসীমা হবে 2 ইন্টু এ প্লাস বি। ঠিক যেন সামান্তরিকের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান এখানে। এবং এখানে যদি আমরা কর্ণ এসি বলি, কর্ণ এসি, এবং এই বাহু থেকে এই কর্ণের উপর যদি স্ট্রেট একটা লম্ব আঁকা হয়, এই কর্ণের মান দিলাম এম, এই উচ্চতার মান দিলাম কত? এন। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? কর্ণ ইন্টু কর্ণের ওপর উচ্চতার যেটা সেটা এম এন হবে এখানে আমাদের উচ্চতা। কর্ণ ইন্টু কর্ণের ওপর স্ট্রেট লম্ব আঁকা হলে ওইটুকুর মান, এবং এটা কর্ণের মানটা গুণফল হবে এটার ক্ষেত্রফলের মান। ঠিক আছে? এবং সামান্তরিক বা আয়তক্ষেত্র যাই আঁকা হোক না কেন, এগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের কি হবে? বিপরীত বাহুগুলো তো সমান হবে অবশ্যই, এবং এগুলো সমান্তরাল হবে। এ বি সমান্তরাল এখানে সিডি আসবে, বা এডি সমান্তরাল এখানে বিসি আসবে। সামান্তরিকের ক্ষেত্রে আমাদের একই কথা এখানে কি ছিল? প্রযোজ্য ছিল। এটা সমান্তরাল এইটা, এই বাহু সমান্তরাল এখানে আমাদের এই বাহু এখান থেকে ছিল। এবং যদি এখানে আমরা কোণ অঙ্কন করতাম, বিপরীত কোণের সংজ্ঞা থেকে আমরা কি জানছিলাম? বিপরীত কোণগুলো কি হয়? এখানে সমান হয়। আচ্ছা, সামান্তরিক গেল। এখন আমরা দেখব কি বর্গ। বর্গের ক্ষেত্রে অবশ্যই 4টি বাহুর মান এখানে সমান হবে, এ বি সি ডি। 4টি বাহু এখানে কি হয়? এখানে আমাদের এ হবে। এবং এটার কর্ণ কত হবে? কর্ণ যদি ডি হয় তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এই কোণের মান সবসময় 90 ডিগ্রি হবে কর্ণের ক্ষেত্রে। এ বির মান এ স্কোয়ার যোগ এ স্কোয়ার 2a স্কোয়ার, এসি সমান এ রুট 2। কর্ণ হবে বর্গের ক্ষেত্রে এইরকম। এবং আমরা এখান থেকে কর্ণ বের করার সূত্র জানলাম। ক্ষেত্রফল কি হবে বর্গের ক্ষেত্রে? ক্ষেত্রফল হবে এ ইন্টু এ সমান এ স্কোয়ার। এটা হলো বর্গের ক্ষেত্রফল বের করার সূত্র। এবং পরিসীমা কি কত হবে? পরিসীমা আমি আগেই বলছিলাম 4টি পথ অতিক্রম করে এ যোগ এ যোগ এ যোগ এ, 4টি এ, দ্যাট মিন্স 4 হবে এটার পরিসীমা। ওকে, এবং এখানে যদি আমরা একটা এই কর্ণ অঙ্কন করি তাহলে এগুলো পরস্পর কোণ, এই কোণগুলোর মান কত হবে? 90 ডিগ্রি বরাবর হবে এগুলো সবগুলো। ঠিক আছে? একটা কর্ণ আর একটা কর্ণকে 90 ডিগ্রিতে ছেদ করে। আমরা নেক্সট দেখব রম্বস। রম্বসের ক্ষেত্রে এখানে 4টি বাহুর মানই পরস্পর সমান। ওকে, এ এ এ এ।
চারটি বাহুর মানই সমান, অর্থাৎ এখানে পরিসীমা আমাদের কত আসবে 4a। এবং এটার এই কর্ণ যদি D1 হয়, এই কর্ণ যদি আমাদের D2 হয়, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু D1 ইন্টু D2। এটা হলো ক্ষেত্রফল বের করার সূত্র। পরিসীমা গেল, ক্ষেত্রফল গেল, এটা হবে আমাদের রম্বসের ক্ষেত্রে। এবং রম্বসের কর্ণগুলো পরস্পরকে 90 ডিগ্রিতে আমাদের কাট করে। বিপরীত কোণগুলো সবাই সমান এবং প্রত্যেকটা কোণের মান এখানে কত ডিগ্রি করে হয়, 90 ডিগ্রি। 4টা 90 মানে 36 ডিগ্রি। ঠিক আছে, এই হলো আমাদের রম্বস। আচ্ছা, এবং সর্বশেষ যে চতুর্ভুজটা আছে, সেই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি দেখব এখান থেকে, ট্রাপিজিয়ামটা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হবে, ট্রাপিজিয়ামের এই দুটো বাহু পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে এ বি সি ডি। ওকে, ট্রাপিজিয়ামের এই এ বি সমান্তরাল সিডি হবে, কোনো বাহু এখানে সমান হবে না, এবং কোনো এখানে 90 ডিগ্রি বা এরকম কিছু আসবে না, বা এটা হইতে পারে বা না হইতে পারে, সেরকম কোনো ফিক্সড কথা নাই। কিন্তু এই দুই বাহু সমান্তরাল হবে। এখান থেকে যদি স্ট্রেট একটা লম্ব এইচ আঁকা হয়, বা এটা এই ডি এইচ যদি আমরা অঙ্কন করি, ডিএসকে ছোটো এইচ দ্বারা রিপ্রেজেন্ট করলাম, তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল দুটা বাহুর সমষ্টি। সমান্তরাল বাহু কি ছিল এখানে, এ বি ছিল এবং সিডি ছিল, ইন্টু উহাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব এইচ। সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব কতটুকু উহাদের বাহুর এইচ। এটাই হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ওকে, আমরা এখন 612 পেজে যাব। 612 পেজে একটা ম্যাথ ছিল এরকম যে এবিসিডি চতুর্ভুজের কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান টোয়াইস কোণ ডি, এরকম এখানে বলে দেওয়া ছিল। হইলে কোণ ডি এর মানটা কত আমাদের এটা বের করতে বলছে। ওকে, তাহলে ত্রিভুজ এবিসি এর তিনটা কোণের সমষ্টি বলছে এত। আমরা জানি, এখানে একটা কথা বলে নেওয়া ভালো, যে চতুর্ভুজের ক্ষেত্রে চারটি কোণের সমষ্টি সবসময় কত হয়, 360 ডিগ্রি হয়। ঠিক আছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ছিল 180 ডিগ্রি, কিন্তু চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হবে, যদি এটা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে প্রযোজ্য, যত আঁকা বাঁকা চতুর্ভুজই হোক না কেন, এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ চারটি কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি হয়। এটা হলো জেনারেলাইজড একটা কনসেপ্ট। তাহলে যেহেতু এখানে বলা ছিল এবিসি চতুর্ভুজের তিনটা কোণের সমষ্টি কোণ ডি এর সমান, আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি হয়। ওকে, তাহলে এইটুকুর মান কত ছিল, এখানে 2 কোণ ডি বলা ছিল, কোণ ডি তো কোণ ডি জায়গায় থেকেই গেল। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে কত আসবে, 120 ডিগ্রি। ঠিক আছে, এটাই হলো চতুর্ভুজের আমাদের একটা ম্যাথ করে ফেললাম, যে কোণ ডি এর মান কত এটা আমরা বের করে ফেলছি। চতুর্ভুজ যখন আমরা আঁকাবো, চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের ফার্স্টে বুঝে নিতে হবে এটা কী ধরনের চতুর্ভুজ, সামান্তরিক হইতেছে নাকি বর্গ হইতেছে নাকি আয়ত হইতেছে, এগুলো আমাদের ফার্স্টে বের করব। আমরা কিছুক্ষণ আগে যেই ফর্মুলাগুলো দেখলাম বা যেই ক্রাইটেরিয়াগুলো দেখলাম, সেগুলোর উপর ভিত্তি করে আমরা চতুর্ভুজ ফার্স্টে আমাদেরকে বুঝে নিতে হবে যেটা কী ধরনের চতুর্ভুজ। দেখা গেল একটি চতুর্ভুজ এরকম আরেকটা ম্যাথ ছিল, তিনটি কোণের সমষ্টি, সাপোজ এই কোণ এই কোণ এবং এই কোণ, এই তিনটা কোণের সমষ্টি বলা আছে 280 ডিগ্রি। অপর কোণের মানটা কত আমরা জানি না। ঠিক আছে, আমরা জানি যে অপর কোণটা কত হবে, 360 ডিগ্রি থেকে যদি আমরা এই কোণটা বিয়োগ করে ফেলি, তাহলে এখানে আমাদের যেই কোণের মান আসবে এটা হবে আমাদের অপর কোণ, কারণ চারটি কোণের সমষ্টি আমাদের 360 ডিগ্রি হয়।
ম্যাথ হলো সবসময় প্র্যাকটিসের বিষয়। ম্যাথ আমরা যত বেশি প্র্যাকটিস করব, হয়তো দেখে মনে হতে পারে যে এই ম্যাথটা আমরা পারবই, কিন্তু আসলে ম্যাথ প্র্যাকটিস না করা হইলে এক্সাম হলে গেলেও এটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা শেষ করা পসিবল হয় না। ঠিক আছে? আচ্ছা, 39 BCS একটা ম্যাথ ছিল এরকম যে আমরা নর্মালি ডান দিকে যদি আমরা ধরি তাহলে আমার হাতের ডান দিক হবে এরকম, বাঁ দিক হবে এরকম। একটি লোক 39 BCS যে ম্যাথটা আসছিল, একটি লোক এই অবস্থান থেকে ডান দিকে 10 ফিট যায়, তাহলে ডান দিক সে কতটুকু গেল? সে 10 ফিট গেল। ওকে, সে ডান দিকে সে 10 ফিট গেল, ধরি তার যাত্রা অবস্থান হলো এইটা, ডান দিকে 10 ফিট। অতঃপর এখান থেকে ডান দিকে 10 ফিট যাওয়ার পর এখান থেকে সে এখানে থাকলো, তার ডান দিক হবে তখন এদিকে, বাঁ দিক হবে এইদিকে। তাহলে বাম দিকে সে আবার কতটুকু যায়? 20 ফিট যায়। বাম দিকে সে কতটুকু গেল? 20 ফিট গেল। অতঃপর বলা আছে তারপর সে আবার বাম দিকে 20 ফিট যায়, আবার সে বাম দিকে কতটুকু যায়? 20 ফিট যায়। ওকে, সে আবার বাম দিকে 20 ফিট এখানে অতিক্রম করলো, বাঁ দিকে আবার তার সর্বশেষ বাম দিকে 20 ফুট গেল। সর্বশেষে এখান থেকে আবার বাম দিক হলে তার নিচের দিকে হইতেছে, সে আবারও 20 ফিট অতিক্রম করলো, এই পয়েন্টে সে আসছে। তাহলে তার এ অবস্থান থেকে যাত্রা শুরু হইলো, বিতে গিয়ে শেষ হলো। বলছে যে এ বি এর মধ্যবর্তী ডিস্টেন্সটা কত আমাদেরকে বের করতে বলছে। তাহলে এটা 20, এটা 20 এবং এটা 20, এইটুকু 10 হলে অবশিষ্ট পার্টটা অবশ্যই 10 হবে, কারণ 10 10 এই 20-এর সমষ্টি। এটা যেহেতু ডান দিক থেকে সম্পূর্ণভাবে বাঁ দিকে গেলে সবসময় 90 ডিগ্রি বরাবর সে অতিক্রম করে, সুতরাং 90 ডিগ্রি হইলে অবশিষ্ট মানটা এখানে কত হবে? 10 ফিট হবে। ওকে, এটা ঠিক পূর্ব পশ্চিমের মতো ম্যাথটা ছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এখন এখানে আমাদের এই কোণের মান বের করার ম্যাথগুলো প্রায়শই এক্সামগুলোতে এসে থাকে। একটা ম্যাথ ছিল এরকম বিগত জব এক্সামে আসা, যে ABCD সামান্তরিকের কোণ বি বলছে কত ডিগ্রি? 100 ডিগ্রি। ABCD সামান্তরিকের কোণ বি এর মান 100 ডিগ্রি বলা আছে। চাইছে কি কোণ সি এর মান কত আমাদেরকে বের করতে হবে। আমরা সবসময় জানবো যে সামান্তরিকের ক্ষেত্রে পরপর যে দুটো কোণ থাকবে সেই দুটো কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি করে হবে। এখানে ABC প্লাস BCD সমান 180 ডিগ্রি হয়। এটাকে সংক্ষিপ্তভাবে যেহেতু বি আছে আমরা এটাকে কোণ বি লিখতে পারি, BCDকে মাঝখানেরটা থেকে আমরা কোণ সি লিখতে পারি, 180 ডিগ্রি হবে অল দ্য টাইম। অনুরূপভাবে কোণ এ প্লাস কোণ বিও 180 ডিগ্রি হবে, কোণ এ কোণ ডি যোগ করে 180 ডিগ্রি হবে, এবং কোণ সি কোণ ডি যোগ করে এখানে সবসময় 180 ডিগ্রি করে আসবে। যেহেতু এখানে কোণ বি এর মান 100 ডিগ্রি এখানে বলা আছে, কোণ সিটা বের করতে বলছে, অতএব আমাদের এখান থেকে কোণ সি কতটুকু আসবে, সাইড চেঞ্জ করে এখানে আমাদের মান কত আসলো? 80 ডিগ্রি হবে আমাদের নির্ণেয় অ্যান্সার। ঠিক আছে? এটা সামান্তরিক বলা হোক বা রম্বস বলা হোক বা বর্গ বলা হোক বা আয়তক্ষেত্র বলা হোক, সবগুলোর ক্ষেত্রেই এই পরপর দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 করে হবে। বিসি 180 ডিগ্রি, এবিও যোগ করে 180 ডিগ্রি, সবসময় এটা 180 ডিগ্রি করে হবে, এবং এভাবে আমাদের এখানে ম্যাথটা করতে হবে। আরেকটা ম্যাথ এরকম জব এক্সামে ছিল, যে একটি সামান্তরিকের বিপরীত কোণের সমষ্টি 60 ডিগ্রি। বিপরীত কোণ মানে ধরলাম এই কোণ এবং এই কোণ, এই এক্স ওয়াই এম এন। বলা আছে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 60 ডিগ্রি হলে অপর দুই কোণের সমষ্টি কত আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? অপর একটি কোণের মান কত? অপর দুটি কোণ না, অপর একটি কোণ ধরলাম, সেটা আমাদের এম কোণ। সামান্তরিকের সবসময় এই দুটো কোণের মান যা হয়, এই দুটো কোণের মানও আমাদের একই ডিগ্রি, একই কোণে হবে। এখানে সবসময় এক্স সমান ওয়াই হবে, সামান্তরিকে এক্স সমান 9 হবে এবং এম সমান এখান থেকে এন হয়। এক্স ওয়াইয়ের মান 60 ডিগ্রি বলা আছে, তাহলে এম এবং এম এর মান কত বের করতে বলছে। আমরা জানি এম এবং এন এর মানটা হবে 360 ডিগ্রি থেকে যদি আমরা এই 60 ডিগ্রি বিয়োগ করে ফেলি, তাহলে আমাদের যে মানটা আসে সেটা হবে এম আর এন এর সমষ্টি। এম আর এন সমান হওয়ার কারণে এম প্লাস এম সমান 300 ডিগ্রি
বা টোয়াইস এম সমান 300 বা এম সমান 150 ডিগ্রি। সুতরাং এখান থেকে এই কোণ বলা হোক বা এই কোণ বলা হোক, প্রত্যেকটা কোণের মানই কত ডিগ্রি করে হবে? 150 ডিগ্রি করে হবে। ঠিক আছে? সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে আমি কর্ণ দ্বারা বুঝেছিলাম। আরেকটা ক্ষেত্রফল কত হবে? ভূমি ইন্টু উচ্চতা। এটাও সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র। সামান্তরিকের ভূমি যদি বি হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে বি ইন্টু এইচ হবে এটার উচ্চতা। আরেকটা সূত্র ছিল এরকম কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, যেটা কর্ণ আঁকা হলে সেই কর্ণের উপর উচ্চতা যদি এইচ হয়, এটা যদি এম হয়, তাহলে এম ইন্টু এইচ এটা উচ্চতা। কর্ণ ইন্টু কর্ণের উপর উচ্চতা। সামান্তরিকের উচ্চতা ক্ষেত্রফল বের করার সূত্র হবে দুইটা। আমরা এখন 618 পেজে আয়তক্ষেত্র নিয়ে একটু কাজ করব। 618 পেজে এরকম একটা ম্যাথ আসছিল 37 বিসিএসে, যে একটা আয়তক্ষেত্রের কর্ণ বলা আছে 15 মিটার। ধরলাম এটা একটা আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হবে এবং কোণগুলো এখানে 90 ডিগ্রি কইরা হবে। এই আয়তক্ষেত্রের কর্ণর মান বলা আছে 15 মিটার। ওকে, এবং প্রস্থ বলা আছে কত? 10 মিটার। প্রস্থের মান দেওয়া আছে এখান থেকে 10 মিটার। বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান কত আমাদেরকে বের করতে হবে, টোটাল ক্ষেত্রফল কত আমাদেরকে বের করতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হলো, আগে সবসময় ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে উদ্দেশ্যটা বের করে রাখতে হবে। আসলে পারপাসটা কি এটার? ক্ষেত্রফল বের করা। আমাদের এখানে কি বের করব না বের করব আমরা ওখানে ফার্স্টে যাব না, আমরা আগে দেখব ওটার কি চাইছে সেটা বের করা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যের মানটা আমরা জানি না, ধরলাম এক্স, আর প্রস্থর মানটা দেওয়া আছে এত। দৈর্ঘ্যের মান বের করতে হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। এখানে অতিভুজ স্কয়ার 15 ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এ বি সি ত্রিভুজ যদি আমরা এখানে কল্পনা করি, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে যেটার কোণ 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের আমরা এটা লিখতে পারলাম। এখান থেকে এক্স স্কয়ার সমান 15 স্কয়ার মাইনাস 10 স্কয়ার, এক্স স্কয়ার বা এক্সকে রুট ওভার 125 করা হলে কত আসবে? এখান থেকে 125কে যদি এখানে আমরা লসাগু করি, 5 25 5 দিলাম 5, রুট ওভার 5 ইন্টু 5 ইন্টু 5, রুট ওভার 5 স্কোয়ার ইন্টু 5, দ্যাট মিন্স রুট ওভার 5 স্কোয়ার ইন্টু রুট ওভার 5, অর্থাৎ এক সমান কত আসবে? 5 রুট ওভার 5। আমরা একটু ডিটেলসভাবে এটা বুঝলাম কিভাবে আমাদের রুট থেকে আমাদের এরকম একটা সংখ্যা নিয়ে আসতে হয়। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে ক্ষেত্রফল দেখব। ক্ষেত্রফল সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ছিল 10, দ্যাট মিন্স 50 50। এই হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা নির্ণয় করে ফেললাম। এটা 37 বিসিএসে আসা একটা ম্যাথ ছিল। আচ্ছা, 621 পেজে আমাদের এরকম একটা ম্যাথ ছিল, এরকম যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্যটা হবে প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ। ঠিক আছে, প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ। বলছে এখানে ক্ষেত্রফল বলা আছে 32। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 32।
এখানে বলে দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্যের মান আমরা বসাই দেব 2x, প্রস্থের মান আমরা x বসাই দেব। এখানে রুট করা হলে মান কত আসবে, x এর মান কত আসবে, 4 আসবে। আমাদের এই ম্যাথে চাইছে কি যে বড় বাহুটির দৈর্ঘ্য কত। এখানে বড় বাহু অবভিয়াসলি এইটা, তাহলে বড় বাহুর মান কত হবে, 2 × 4 = 8। এই মানটা আমরা এখানে বসাই দিছি, 8 মিটার হবে আমাদের এই বড় বাহুর মানটা। ওকে, ছয়শত 22 পেজে আমাদের এখানে আরেকটা ম্যাথ আছে এরকম, এটা বিভিন্ন জব এক্সামে আসছিল যে আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যে 2/3। ঠিক আছে, তাহলে একটি আয়তক্ষেত্র যদি আমাদের এরকম হয় তাহলে তার প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য কত হবে তার 2/3। 2x/3 হবে তার 2/3। সরি, আয়তক্ষেত্রের প্রস্থ হবে তার দৈর্ঘ্য 2/3। দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ হবে তার 2/3। ওকে, এবং বলা আছে ঘরটির পরিসীমা বলা আছে কতটুকু, 40 মিটার। আমরা জানি এটা এক্স হলে এটাও এক্স হবে, এটা 2x/3 হলে এটাও 2x/3 হবে। পরিসীমা হবে 4টি সমষ্টি, অর্থাৎ 2 × x + 2x/3 হবে তার পরিসীমা। এটার মান এখানে 40 মিটার বলে দেওয়া আছে। ওকে, এটার কি চাইছে, ক্ষেত্রফল বের করতে চাইছে, অর্থাৎ এই দুটোর গুণফলের মান আমাদের বের করতে বলছে যে ক্ষেত্রফল সমান x × 2x/3, দ্যাট মিনস 2x²/3। এখানে আমাদের মানটা, x এর মানটা বসাই দেওয়া হইলে সেখানে আমাদের ক্ষেত্রফলের মানটা পাবো আমরা। এখানে এখন আমরা যদি এখান থেকে লসাগু করি, এটা 3 3 x + 2 x, 2 দ্বারা 40কে ভাগ করার ফলে 20 আসলো। এখান থেকে 5x = 3 দ্বারা গুণ করা হলে 60 বা x = 12। এই মানটা যদি আমরা এখানে বসাই দেই, ছিয়ানব্বই মিটার স্কোয়ার। ঠিক আছে, এই হলো আমাদের নির্ণয় এটার মান। তাহলে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল যেটা করছি, আমরা এখান থেকে পরিসীমার বের করার মাধ্যমে পরিসীমার সূত্রের সাহায্যে আমরা ফার্স্ট এক্স এর মানটা বের করছি। এক্স এর মানটা আমরা ক্ষেত্রফলের সূত্রে বসাইছি। ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই জায়গাতে আমরা এক্স এর মানটা 12 হয়, সেই এক্স এর মান এখান থেকে 12 ওখানে বসাইছি, আমাদের অ্যান্সারটা এখান থেকে চলে আসছে। এগুলো জাস্ট ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করা এক্সাম হলে খুবই ইম্পর্ট্যান্ট। আর এক্সাম হলে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করার পূর্ব শর্ত হলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। প্র্যাকটিস না হলে কখনোই এগুলো ম্যাথ পরীক্ষার হলে মেলানো সম্ভব হবে না। আমরা আয়তক্ষেত্রের কর্ণ সংক্রান্ত যেগুলো ছিল মোটামুটি এগুলো সলভ করার চেষ্টা করলাম, এবং ক্ষেত্রফল সংক্রান্ত এগুলো থেকে বিগত এক্সামগুলোতে প্রচুর পরিমাণে ম্যাথ এই জব এক্সামগুলোতে আসছে, এবং বিসিএসের ক্ষেত্রে তো এটা অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। এখন এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলছিল দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। আর একটা জব এক্সাম আসে ম্যাথ ছিল এরকম যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ 1.5x। ক্ষেত্রফল এখানে বলা আছে 216। আমরা জানি ক্ষেত্রফল (1.5x²) এখানে ক্যালকুলেশন করে আমরা এখানে কত পাবো, 1.5, দ্যাট মিনস 3/2
এক্স আসলো এটা, একটা 12 একটা 18, তাহলে এটা পরিসীমা বের করতে বলছিল আমাদের লাস্টে। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে পরিসীমা হবে আমাদের নির্ণয় এইটা। ঠিক আছে, এভাবে আমরা এই ম্যাথগুলো একটা উদ্দেশ্য দেওয়াই থাকবে, সেটার জন্য আমাদের এখানে যা যা করতে হবে সেটা আমরা ফার্স্টে করে আগে এই মানগুলো বের করে নেব। আচ্ছা, আমরা এখন ক্ষেত্রফল সংক্রান্ত কিছু কাজ করব এই আয়তক্ষেত্রের থেকেই, কারণ আয়তক্ষেত্রটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা বা আয়তক্ষেত্রের কর্ণ বের করাটাই বিগত এই এক্সামগুলোতে বেশি আসছে। 39 বিসিএসে এরকম একটা ম্যাথ আসছিল যে একটি ক্ষেত্রফলের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত প্রস্থ এত বলে দেওয়া আছে। 18 এবং 10, দৈর্ঘ্য বলা আছে 18, প্রস্থ বলা আছে 10। সবসময় দৈর্ঘ্য এটা ধরবো, প্রস্থ উপরেরটা ধরবো। তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ হলে এই অবস্থায় ক্ষেত্রফল কতটুকু হবে, এটা আয়তক্ষেত্র বলেই দেওয়া আছে, এত বলা আছে। এখন দৈর্ঘ্য বৃদ্ধি করে এটা 25 করা হয়েছে। কতটুকু করা হয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধি কইরা 25 সেন্টিমিটার করা হয়েছে, কিন্তু প্রস্থটা আগের মতোই আছে। ওকে, এই অবস্থায় প্রস্থটা আগের মতো নাই, প্রস্থটাও চেঞ্জ হয়েছে, কিন্তু প্রস্থ কতটুকু চেঞ্জ হয়েছে সেটা আমরা জানি না। বলছে যে আগের ক্ষেত্রফল এবং পরের ক্ষেত্রফলের মানটা সমান। ওকে, তাহলে আগে ফার্স্টে দৈর্ঘ্য ছিল 18, প্রস্থ ছিল 10। এটার যে ক্ষেত্রফল হয় পরবর্তীতে দৈর্ঘ্য বৃদ্ধি করে 18 থেকে 25 করা হলো, কিন্তু এই প্রস্থ কতটুকু হ্রাস করা হয়েছে সেটা আমরা জানি না। বলছে উভয়ের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান, তাহলে 180তে 180 সমান কত হবে? এই নতুন ক্ষেত্রফলের সমান হবে 25 ইন্টু এক্স। এখানে তাহলে প্রস্থটা বের করতে বলছে, যে প্রস্থ কতটুকু তাহলে হইলো, চেঞ্জ হইলো 180/25 করলে এখানে মান কতটুকু আসে আমাদের ক্যালকুলেশনের মাধ্যমে, কত আসে এখান থেকে 7.2 সেন্টিমিটার আমাদের এখান থেকে মানটা আসছে। তাহলে এখানে প্রস্থ কতটুকু হয়েছে, আমাদের ক্ষেত্রফল কতটুকু হবে, নতুন এখানে প্রস্থ কতটুকু হবে, 7.2 সেন্টিমিটার আসবে আমাদের নির্ণয় নতুন প্রস্থ, যদি উভয়ের ক্ষেত্রফলটা কি থাকে, সমান থাকে। একটি আয়তক্ষেত্রের আমরা একটা কনসেপ্ট এখানে জানবো, সেটা কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ যদি ওয়াই হয়, ওয়ার ক্ষেত্রফল এক্স হয় আমরা জানি, কিন্তু এই দৈর্ঘ্য যদি আমাদের কিছু পরিমাণ বৃদ্ধি করা হলো, সাপোজ আগে যেটা ছিল সেখান থেকে কী করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। তো দৈর্ঘ্য সাপোজ এখানে মান দেওয়া আছে 15, এখানে মান দেওয়া আছে 10। ওকে, এখন এই দৈর্ঘ্যটাকে এক্স পরিমাণ বাড়ানো হয়েছে, দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করা হলো এবং প্রস্থ ওয়াই পরিমাণ বৃদ্ধি করা হলো। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এরকম ম্যাথ এক্সামে প্রায়শই এসে থাকে। ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে, এরকম ক্ষেত্রে আমরা কি করব, সূত্র লিখব হলো কতটুকু বৃদ্ধি করা হয়েছে সেটা এক্স, ওয়াই বৃদ্ধি, তার মানে ওয়াইয়ের আগেও প্লাস হবে, প্লাস এখানে এক্স ওয়াই বাই 100 হলো আমাদের, এটা হবে কতটুকু বৃদ্ধি করা হয়েছে তার পার্সেন্টেজের পরিমাণ। তাহলে একটা শর্টকাট। ওকে, যদি সাপোজ এখানে ওয়াই পরিমাণ বৃদ্ধি না করে ওয়াই পরিমাণ হ্রাস করা হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতাম, ওয়াইয়ের আগে মাইনাস দেব, যেখানে যেখানে ওয়াই ছিল সেই ওয়াইয়ের আগে আমরা কী দেবো, মাইনাস দেব। বৃদ্ধি হলে তার আগে প্লাস, হ্রাস হলে তার আগে মাইনাস। ঠিক আছে, তাহলে 41 বিসিএসে
41 বিসিএস এরকম একটা ম্যাথ আসছিল যে দৈর্ঘ্য 5% বৃদ্ধি করা হলো। ওকে, তাহলে তার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে? আচ্ছা, শুধু এখানে দৈর্ঘ্যটাই বৃদ্ধি করা হয়েছে, কিন্তু প্রস্থর এখানে কোনো পরিবর্তন করা হয়নি। বলছে কি দৈর্ঘ্য 5% বৃদ্ধি করা হইলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে? আচ্ছা, তাহলে এখানে আলটিমেটলি আমাদের ক্ষেত্রফলের পরিবর্তনের ক্ষেত্রে ক্ষেত্রফল কতটুকু বাড়বে? তাহলে দৈর্ঘ্য আগে ছিল এক্স থেকে আমাদের 5% আমাদের বৃদ্ধি করা হয়েছে, আর ওয়াইয়ের মান ধরলাম আগে যা ছিল সেখান থেকে কোনো পরিবর্তন হয়নি, তার মানে ওয়াইয়ের পরিবর্তন কতটুকু হয়েছে বা প্রস্থের পরিবর্তন কতটুকু হয়েছে? 0। তাহলে এক্সের মান 5, কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা শিখছি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এক্সের মান 5% বৃদ্ধি করা হয়েছে, ওয়াইয়ের মান কোনো পরিবর্তন হয়নি, তার মানে 0 পরিবর্তন। তাহলে সূত্র আমরা এখানে বসাই দেব, এক্সের মান 5, ওয়াইয়ের মান এখান থেকে 0 প্লাস 5 × 0 বাই 100, দ্যাট মিন্স 5 প্লাস 0, দ্যাট মিন্স 5% ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। ওকে, তাহলে আমরা এটা সহজেই সূত্রের সাহায্যে আমরা এটা বের করে ফেললাম যে কতটুকু আমাদের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায়। এটা সবসময় ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হয় তারই ফর্মুলা। আচ্ছা, এটা 41 বিসিএস আসা ম্যাথ ছিল। এরপর আমরা দেখব আরেকটি ম্যাথ বিগত বিভিন্ন জব এক্সামে আসছে, সেই 13 সাল থেকে 12, 13, 11, 17, 14 বিভিন্ন জব এক্সামে আসছে। ম্যাথটা ছিল এরকম যে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো 20%, দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে, এক্সের মান হলো কত বৃদ্ধিটুকু, এটা 20% বৃদ্ধি করা হয়েছে, এবং প্রস্থ কতটুকু হ্রাস করা হয়েছে? 10%। এটা 10% হ্রাস মানে মাইনাস করা হলো, তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে সেটা বের করতে বলছে। তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন আমরা কিভাবে বের করব? এটা 431 পেজে আসা একটা ম্যাথ ছিল এটা। যেহেতু এটা ওয়াইটা হ্রাস পাইছে, দৈর্ঘ্য পাইছে বৃদ্ধি আর প্রস্থ হয়েছে হ্রাস, এই জন্য আমাদের এখানে দৈর্ঘ্যের আগে প্লাস হবে, প্রস্থের আগে হ্রাসের কারণে মাইনাস হবে। এক্সের মান 20, ওয়াইয়ের মান 10, প্লাসে মাইনাসে মাইনাস, 8% বৃদ্ধি পাইছে। যেহেতু এইটার আগে যদি মাইনাস চিহ্ন আসতো তাহলে আমরা বলতাম ক্ষেত্রফল সার্বিকভাবে হ্রাস পাইছে, কিন্তু এইটার আগে যেহেতু প্লাস আছে বা কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস বোঝাবে, তার মানে এটা বৃদ্ধি পাইছে, আমরা এটা ধরে নেব। ওকে, এভাবে আমরা ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইলো বা হ্রাস পাইলো এটা আমরা সহজেই সূত্রের সাহায্যে আমরা এখান থেকে বের করে ফেললাম। ছয়শত 34 পেজে ম্যাথটা ছিল এরকম যে দৈর্ঘ্য প্রস্থ এখানে বলে দেওয়া আছে, দৈর্ঘ্য বলা আছে 150, প্রস্থ বলা আছে 100। এখন বলা আছে বাগানটির দৈর্ঘ্য 20%, প্রস্থ 10% বৃদ্ধি করা হলো। তাহলে 10% এই বর্তমান অবস্থায় যে ক্ষেত্রফল হয় সেই ক্ষেত্রফল কতটুকু? 150 × 100, দ্যাট মিন্স 150,000। বর্তমান ক্ষেত্রফল এটা আমাদের। ওকে, বর্তমান ক্ষেত্রফল ছিল এইটা। এখন বলা আছে যে দৈর্ঘ্য 20%, তাহলে নতুন বর্তমান এটা ছিল, নতুন বা পরবর্তীতে নতুন ক্ষেত্রফলের পরিবর্তন কতটুকু হবে? দৈর্ঘ্য এখানে বৃদ্ধি করতে বলছে 20%, তাহলে এক্স এর মান এখানে 20 এবং প্রস্থের মান বের করতে বলছে 10% বৃদ্ধি পাইছে, তাহলে 20 প্লাস 10 প্লাস 33% এখান থেকে কি হয়েছে? এটা ইনক্রিজ হয়েছে। ওকে, 33% এখান থেকে ইনক্রিজ হয়েছে।
সরি 32% এখান থেকে ইনক্রিজ হয়েছে। তাহলে নতুন ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল ছিল এত মিটার স্কোয়ার, বর্তমান নতুন ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে এতটুকু। তাহলে সেইটা আমরা ওখান থেকে ওর সাথে গুণ করে কইরা ফেলবো, এত ইন্টু 32%, এত প্লাস যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে এখান থেকে সেটা আমরা করে ফেললাম। এখানে ক্যালকুলেশন করে কত আসলো নতুন বাগানের ক্ষেত্রফল, এই 198,000, এটা আমাদের ক্যালকুলেশন করে মানটা আসবে। নতুন ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হয়েছে সেটা আমরা এখানে এইভাবে আমরা সূত্রের সাহায্যে শর্টকাটে এখানে আমরা কইরা ফেললাম। ঠিক আছে, সবসময় আমরা x + y + xy/100 এই সূত্রটা এখানে আমরা ফলো করব। আমাদের ম্যাথে পারদর্শিতা আনার জন্য প্রত্যেক দিন কিছু না কিছু দিনের একটা নির্দিষ্ট সময় অবশ্যই আমরা ম্যাথ নিয়ে বসতে হবে। ম্যাথ নিয়ে যদি আমরা রেগুলার প্র্যাকটিস না করি আমরা কখনোই ম্যাথে আমরা আগাতে পারবো না। এই জন্য আমাদের প্রতিদিন আমাদের ম্যাথের প্র্যাকটিসটা আবশ্যকভাবে রাখতে হবে, কারণ ম্যাথ হলো সাধনার বিষয়। আপনি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন, যত বেশি ম্যাথ করবেন, তত বেশি আপনি পরীক্ষার হলে ম্যাথটা সহজে এটা করতে পারবেন, বা জব এক্সামগুলোতে এটা করতে পারবেন। এবং যে কোনো জব এক্সামগুলোতেই ম্যাথের টপিকটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক। ম্যাথে আদার্স যে সমস্ত বিষয় থাকে, বাংলা, ইংরেজি বা আন্তর্জাতিক বা সাধারণ জ্ঞান বা কম্পিউটার, ওগুলোতে মোটামুটি সবাই পারলেও ম্যাথের ক্ষেত্রে সবাই এটা শেষ করতে পারে না। ম্যাথ অনেকটা ভাইটাল একটা টপিক এসে দাঁড়ায়। ম্যাথে যে ভালো করে দেখা যায় যে তার শারীরিকভাবে সে জবে টিকে যায় সেক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা দেখব বর্গের ক্ষেত্রে কাহিনীগুলো আসলে কীরকম হয়। বর্গের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা সূত্র দেখছি। 443 পেজে একটি বর্গের ক্ষেত্রফল বলা ছিল এরকম, যে বর্গ যদি আমাদের এরকম হয়, সেই বর্গের ক্ষেত্রফল এখানে কত বলা ছিল, 1 হেক্টর। উহার পরিসীমা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমরা জানি 1 হেক্টর সমান কত বর্গমিটার, 10,000 বর্গমিটার। 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। 10,000 বর্গমিটার হইলে তাহলে ক্ষেত্রফল আমরা জানি বর্গের 1 বাহু এ হইলে উহার ক্ষেত্রফল হবে a স্কোয়ার। দ্যাট মিনস এ দ্বারা আমরা রুট করবো এটাকে, কত আসলে এখান থেকে 100। তাহলে পরিসীমা কতটুকু হবে, এটাও এ এটাও এ। আমরা জানি বর্গের পরিসীমার সূত্র হলো 4a। দ্যাট মিনস 4 × 100 বা 4a সমান 400। ঠিক আছে, এত মিটার হলো আমাদের বর্গের পরিসীমা। বর্গের 644 পেজ বা আশেপাশে গেলে আমরা একটা ম্যাথ দেখতে পাবো, যে একটি বর্গের কর্ণর মান এখানে বলে দেওয়া আছে। কর্ণ বর্গের ক্ষেত্রে কর্ণ এখানে বর্গের, এখানে এই ম্যাথটাতে কর্ণ বলা আছে 6√2 হলে এর পরিসীমার অর্ধেক কত হবে। পরিসীমার অর্ধেক কত বের করতে বলছে। তাহলে এটা এ হলে এটাও এ হলে এখানে আমাদের অতিভুজ কত হবে আমরা জানি, a√2। আমরা তখন সূত্রের মাধ্যমে দেখছি। এখন কর্ণ কর্ণ সমান হইলে আমরা এখান থেকে এর মানটা বের করতে পারবো। এ সমান 100 আসলে কত, এখান থেকে 6 মিটার। তাহলে পরিসীমা কতটুকু হবে বর্গের, 4a। দ্যাট মিনস 4 × 6 24। সেই পরিসীমার অর্ধেকের মান বের করতে বলছে। দ্যাট মিনস 12 হবে আমাদের নির্ণেয় অ্যান্সার। ওকে, বিগত 42 BCS-এ বর্গ থেকে আসা একটা ম্যাথ ছিল, এক বাহু বর্গের 1 বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। ঠিক আছে, অর্থাৎ এখানে দুটি বর্গ নিয়ে আমাদের কাজ হয়েছে। এ একটা বর্গ ছিল, এ একটা বর্গ ছিল, দুটা বর্গ। ওকে, তো এই বর্গের
এই বাহুটা অপর বর্গের, এটার পরিসীমা যদি আমাদের 4x হয়, এই বর্গের এক বাহু অপর একটি বর্গের পরিসীমার সমান। ওকে, এই বর্গের এক বাহু অপর বর্গের পরিসীমার সমান। তাহলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত, এই বর্গের কর্ণ যদি x, এই বর্গের কর্ণ যদি আমাদের এখান থেকে x না, এখানে আমরা m ধরলাম, এই বর্গের কর্ণ যদি আমাদের n হয়, তাহলে উহাদের কর্ণের অনুপাত আমাদেরকে বের করতে বলছে। ওকে, আচ্ছা, এখান থেকে বর্গের কর্ণের অনুপাত যদি বের করতে বলছে, m এর মান এটা যদি a হয় তাহলে এটাও তো অবশ্যই a হবে। দ্যাট মিন্স m কত হবে, a√2। আর এখান থেকে n হইলে এটা কত হবে, x√2। √2 কেটে গেল, a/x এখানে আসলো। আমরা এখান থেকে এর মানটা কত জানি, 4x জানি, তাহলে 4/1। তাহলে বর্গক্ষেত্র দুটির অনুপাত কত হবে, 4:1, এবং এটাই হবে আমাদের নির্ণেয় অ্যান্সার। 4/1কে 4:1 লেখা যায়, এটা আমরা আগেই জানছি। এটা এইভাবে আমরা ম্যাথটা করে ফেললাম সহজভাবে। 42 BCS আসা এই ম্যাথটা ছিল। আমাদের ম্যাথ করার উদ্দেশ্য সবগুলো ম্যাথ শেষ করা না, এটা আমি আগেও বলছি। আমাদের মেন উদ্দেশ্য হলো কিভাবে আমরা ম্যাথ করার মাধ্যমে আমাদের এই টপিকগুলো, বর্গ বা আয়ত বা রম্বস, এগুলোতে যে কনসেপ্টগুলো ছিল সেগুলো কিভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করা যায় সেগুলো নিয়ে আসলে কাজ করা। 26th BCS-এ আসা একটা ম্যাথ ছিল যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 8 ফুট, বর্গের বাহুর দৈর্ঘ্য বলা আছে 8 ফিট বলা আছে, এখান থেকে এর মান এখানে 8 ফিট বলেই দেওয়া আছে। ঠিক আছে, এখানে চাইছে কি ওই বর্গের কর্ণ, তাহলে এই বর্গের কর্ণ কত হবে, a√2। a√2 দ্যাট মিন্স 8√2, এটা আছে ওই বর্গের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র। ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত, ওই বর্গের কর্ণ ছিল 8√2, সেই কর্ণের উপর অঙ্কিত বর্গ মানে হোল স্কোয়ার হবে। কর্ণের ওপর অঙ্কিত বর্গ তাহলে কতটুকু হবে, হোল স্কোয়ার, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কোয়ার, দ্যাট মিন্স 688 ইন্টু 2, দ্যাট মিন্স 128 হবে আমাদের এটা নির্ণেয় অ্যান্সার। ওকে, বিভিন্ন জব এক্সামগুলোতে একটা ম্যাথ আসছে, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, যে একটি সরল রেখার অর্ধেকের উপর, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ উহার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। ঠিক আছে, একটি সরলরেখার যদি এ হয়, তার উপর অঙ্কিত বর্গটা ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। তাহলে এখানে আসলো a স্কোয়ার, এখানে আসলো a²/4। যদি এখানে আমরা ক্যালকুলেশন করি অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ, তাহলে এখানে কত আসবে আমাদের 4 গুণ। অর্থাৎ এখানে আমরা দেখব সবসময় যে এখানে যদি অর্ধেক হয়, অর্ধেক হওয়ার ফলে স্কোয়ার করার ফলে এখানে যে মানটা যত আসতেছে শর্টকাটে ওটাই হবে আমাদের নির্ণেয় অ্যান্সার। ওকে, যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেক হইলে অর্ধেকটাকে স্কোয়ার করা হলে যেই মানটা আসবে নিচে ওইটাই হবে আমাদের 4, ওটাই হবে আমাদের নির্ণেয় অ্যান্সার। এটা একটা শর্টকাট। উহার অর্ধেক না বলে উহার 3/2 অংশের বলা হলে আমাদের এখানে কি আসবে, এই 3/2 উপর হোল স্কোয়ার করা হলে কতটুকু আসতেছে, 9/4, দ্যাট মিন্স
4/9, অর্থাৎ ওটা উল্টাই গেলে যেটা আসবে ওইটা। অর্ধেক যদি বলা হতো তাহলে এরকম হয়তো 1/4, এই 4 যদি অ্যান্সার হয়ে থাকে অর্থাৎ 4টা উল্টাই গেছে এখানেও এটা উল্টাই গেলে 4/9 হবে আমাদের নির্ণয় অ্যান্সার। এটা হলো একটা শর্টকাট ছিল। যদি বলা হতো ওই সরলরেখার 1/3 ওপর অঙ্কিত বর্গের কত গুণ, তাহলে 1/9 স্কোয়ার করলে কত, 3 স্কোয়ার করলে কত আসবে 1/9, তাহলে নিচের যে অ্যান্সারটা উল্টাই গেলে কত আসে, 9টা উপরে গেলে 9 হবে আমাদের নির্ণয় অ্যান্সার, অর্থাৎ 9 গুণ হবে। একটি সরলরেখার ওপর অঙ্কিত বর্গ উহার 1/3 ওপর অঙ্কিত বর্গের কত গুণ, 9 গুণ। ঠিক আছে, নিচে যে পার্টটা থাকে ওটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। 648 পেজে ম্যাথটা ছিল এরকম যে একটি বর্গের প্রতিবাহু 10% করে বৃদ্ধি পায়। এটার ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন হলো আগে যতটুকু থাকবে সেখান থেকে 10% করে প্রত্যেক বাহুর মান এখানে কী হবে, আমাদের এখান থেকে বাড়বে। ওকে, প্রত্যেক বাহুর মান যদি বৃদ্ধি পায় তাহলে 10% বৃদ্ধি করা হলে আলটিমেটলি দৈর্ঘ্য আসতেছে 10% এবং প্রস্থ আসতেছে 10% বা 10%। তাহলে ক্ষেত্র কতটুকু বৃদ্ধি পাবে, আমরা জানি দৈর্ঘ্য এবং এক্স সমান এখানে 10%, ওয়াই সমান এখানে 10%, দ্যাট মিন্স ক্ষেত্রফল বৃদ্ধি হবে। আমরা জানি সূত্র, শর্টকাট সূত্র হলো x + y, xy/100। আমরা এখান থেকে মানটা বসাই দিব। 21% উহার ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ। ওকে, কিছু কাজ করবে এখানে আমাদের। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমাদের এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা ট্রাপিজিয়ামটা জানি এরকম হয়। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানছিলাম, যে সমান্তরাল দুটি বাহুর হাফ ইন্টু সমান্তরাল দুটি বাহুর ক্ষেত্রফলের সমষ্টি ইন্টু উহাদের যে উচ্চতা ছিল সেই উচ্চতা। এবং এখানে এই ম্যাথটাতে ট্রাপিজিয়ামের 653 পেজে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মান বলা আছে 53 এখানে মান বলা 25 এখানে মানটা বলাই আছে। তো এখানে বলছে কি ট্রাপিজিয়ামের দুই বাহুর উচ্চতা এইচের মান এখানে বলা আছে কত, 2 বলা আছে। সমান্তরাল বাহু দুটোই একটি অপরটি হতে 1 ফিট বেশি, অর্থাৎ এই সমান্তরাল বাহু একটা যদি এক্স হয় অপরটি হবে কত, x+1। তাহলে ওই ছোটো বাহুর মানটা যদি বের করতে বলা হয় তাহলে আমরা এ বির মানটা কতটুকু জানি এখানে আমরা বসাই দেব। ডিসির মানটা হবে এক্স, এই টু কেটে গেলে 2x+1 = 25। জাস্ট ক্যালকুলেশন করলে এখানে কত আসতেছে, x = 12। ওকে, এক্স এর মান যেখানে 12 আসলো, আমাদের বলছে যে বৃহত্তর বাহুর মান কত, বৃহত্তর বাহু এক্স এবং x+1 এর মধ্যে অবভিয়াসলি এটা আমাদের বৃহত্তর বাহু, সেখানে আমরা মানটা বসাই দিলে কত আসতেছে এখান থেকে 13, এবং এটাই হলো বৃহত্তর বাহুর নির্ণেয় মান। এভাবে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা একটা ম্যাথ করে আমরা এটা কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করলাম। এর আগে আমি একবার বহুভুজ নিয়ে কথাবার্তা বলছি। যদি এটা একটা পঞ্চভুজ বা চতুর্ভুজ বা চতুর্ভুজের চাইতে বড়, বহুভুজে সবসময় আমাদের এই বাহুগুলোর মানটা 4 বাহুর চাইতে বেশি হবে। এই প্রত্যেকটা বাহুর মান যদি সমান হয় তাহলে অন্তঃস্থ কোণের পরিমাণ হবে কতটুকু, টুয়াইস n ইন্টু n - 180 n - 180 twice n - 4 n - 1 twice n - 180 ভাগ কত ছিল, 4 ছিল। আমাদের নির্ণয় যে কথাটা ছিল এখান থেকে ওটা ছিল আমাদের এই কোণের মান বের করার সূত্র। অর্থাৎ এটাকে আমরা মডিফাই করে লিখলে n - 4 ইন্টু 180 এটাকে আমরা মডিফাই করে এভাবে লিখতে পারি যে n - 2 ইন্টু 180,
এটা হবে আমাদের যতগুলো কোণ ছিল সেই সবগুলো কোণের সমষ্টি বের করার সূত্র। এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, 6টা কোণ থাকলে এখানে 6টা কোণ বের করার সমষ্টি বের করার সূত্র হলো এইটা ছিল 720 ডিগ্রি ছিল আমাদের এই কোণগুলো বের করার সূত্র। যদি আমাদের যে কোনো একটা কোণের মান বের করতে বলে, অর্থাৎ অন্তস্থ যে কোনো একটি কোণ, সেক্ষেত্রে এখানে কত আসবে? এই সূত্রটা ছিল টোয়াইস n-4 ইন্টু 90 বাই কত ছিল? n। উপরে এইটুকুর মান আমরা জানি 720 বাই n ছিল 6, যেহেতু 6টা বাহু ছিল, ভাগ করা হলে 120 ডিগ্রি, অর্থাৎ এখানে প্রত্যেকটা কোণের মান কত হবে? 120 ডিগ্রি করে হবে। 654 পেজে এ জাতীয় ম্যাথ এখানে আছে। এখান থেকেও বিগত এক্সামগুলোতে বিভিন্ন ধরনের ম্যাথ পরীক্ষাতে আসছে। চাইছে যে পঞ্চভুজের সমষ্টি কত, সেক্ষেত্রে এখানে আমরা পঞ্চভুজ ছিল আমাদের ঠিক এইরকম 5টা বাহু বিশিষ্ট। তাহলে এখানে আমরা n এর মান 5 বসাই দিব। তাহলে এখানে যে মানটা আসবে ওটা আমাদের নির্ণয় অ্যান্সার। এখান থেকে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণ, এই সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণের মান এখানে বলে দেওয়া আছে কতটুকু, লাইক এখানে বলা আছে 144 ডিগ্রি। ওকে, বলা আছে তার বাহুর সংখ্যা কত। আমরা সূত্র কি জানতাম? n-2 ইন্টু 180 ভাগ n সমান 144। এটা হলো যে কোনো একটা কোণের মান, এবং সে কোনো একটা কোণের মান এখানে বলেও দেওয়া আছে। আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। এখন এখানে কয় বাহু বিশিষ্ট এটা ছিল সেটা আমাদের বের করতে হবে। এখান থেকে স্ট্রেট যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের মান কত আসবে? 144 ছিল এখানে আমাদের। n সমান এখানে কত আসলো? 10। অর্থাৎ এটা আমাদের অ্যাকচুয়ালি 10টা বাহু বিশিষ্ট। চিত্রে যদি যেমন আগে না কেন আমরা এটা জাস্ট বোঝানোর জন্য আঁকছিলাম। আমাদের এখানে 10টা বাহু ছিল, এবং 10টা বাহু হলে উহাদের অন্তর্ভুক্ত কোণগুলোর মান কত হয়? 144 করে হয়। এটা আমরা সূত্রের সাহায্যে বের করে ফেললাম। ঠিক আছে, আমরা মোটামুটি চতুর্ভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত উপাদ্যের শেষ পর্যায়ে চলে আসছি। এই ধাপ